ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান কর্কট রোগের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং কজেস ক্যান্সার। বাবা পঞ্চানন্দের চরণে সেবা লাগে। বাবা পঞ্চানন্দের চরণে সেবা লাগে। রাঢ় বাংলার অন্যতম প্রধান উৎসব গাজন। গাজন একটি হিন্দু লোক উৎসব। গাজন শব্দের উৎপত্তি সম্পর্কে বলা হয়, গর্জন থেকেই নাকি গাজনের জন্ম। গাজনে সকল সন্ন্যাসীরা মহাকাল শিবের নামে উচ্চস্বরে জয়ধ্বনি বা গর্জন করেন বলে এই উৎসবের নাম গাজন বলেও অনেকে মনে করেন। গাজন উৎসব আদতে বঙ্গ গ্রাম্য সংস্কৃতির এক অঙ্গ। লোক বেশবাস অনুযায়ী গাজন উৎসবের দিন দেবী হরকালীর সঙ্গে শিবের বিবাহ হয়। অন্য মতে ধর্ম ঠাকুরের গাজন হল ধর্ম ও দেবী মুক্তির বিবাহ উৎসব। আবার অন্য এক গোষ্ঠীর মতে গাজন হল আর্য ও অনার্য সংস্কৃতির মিলন উৎসব। কোনো কোনো মতে শিব হলেন অনার্য দেবতা, তাই শিবের মূর্তি পুজো হয় না, পাথরের প্রতীকেই তিনি পূজ্য। অন্যদিকে দুর্গা হলেন আর্য দেবী। উভয়ের বিবাহের মাধ্যমে গাজন আদতে আর্য এবং অনার্যের মিলন সংকেত বহন করে। গাজন কথাটা শুনলেই মনে পড়ে ছোটবেলার সেই কবিতাটা, আমরা দুটি ভাই শিবের গাজন গাই। দুই ভাইকে উপেক্ষা করে শিবের গাজন কথাটার উপরই জোর বেশি পড়ে। আর ছড়াটার মূল কথাই হল শিবের কীর্তিগাথা, যার নামই হল গাজন। সমাজের গর্ভ থেকেই ধর্মের উৎপত্তি। সমাজের চাহিদা সৃষ্টি করেছে ধর্মীয় উৎসব। যুগে যুগে একথা ভীষণ রকমের সত্য। গাজনও এর ব্যতিক্রম নয়। ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ, আর এ বঙ্গ নদীমাতৃক। মায়ের সঙ্গে শিশুর যেমন সম্পর্ক, নদীর সঙ্গে তেমনই সম্পর্ক কৃষি জমির। তাই কৃষক সমাজের একটি সনাতন বিশ্বাস কাজ করে গাজন উৎসবকে নিয়ে। প্রাচীনকালে কৃষিজীবী সমাজ এ উৎসবের উদ্ভাবন করেছিল। চৈত্র বৈশাখ মাসে যখন প্রচণ্ড সূর্যের তেজ আহরণ করে মাটির যাবতীয় প্রাণরস, তখন কৃষকরা বৃষ্টি লাভের আশায় গাজন উৎসবকে আহ্বান জানান। তাঁদের মতে এই উৎসবের মূল লক্ষ্য সূর্য এবং অগ্নিতপ্তা এই ধরনের বিবাহ সম্পূর্ণ করা, যাতে তারা কৃষি চর্চায় পরিতৃপ্ত হতে পারেন। গ্রাম্য শিব মন্দিরকে ঘিরে চলে এই উৎসবের আয়োজন। আর গাজন উৎসবের অন্যতম উৎস হল মেলা। বাংলা লোক সংস্কৃতিতে উৎসব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উৎসব হল মিলনক্ষেত্র, প্রাণের দোতারা। গাজনও এর ব্যতিক্রম নয়। বঙ্গ মানুষ প্রাণের ভ্রুকুটি নিয়ে জড়ো হন গাজন মেলায়। বহু মানুষ আসেন রুজি রোজগারের আশায়। গাজন মেলায় তারা পসরা সাজিয়ে বসেন। শুরু হয় বেচা কেনা। প্রতি বছর যে এরকম দেখেন অনুষ্ঠান, আপনার কেমন লাগে? ভালো লাগে। বাইরে থেকে বহু মানুষ আসে। এনারা সদ্য সন্ন্যাস নিয়ে ফিরেছেন। আপনার নাম? সুমন্ত মন্ডল। কোথেকে আসছেন? এই প্রথমবার এলেন? দ্বিতীয়বার। এনাদের গলায় ব্রাহ্মণের উপবীতের মতো মোটা আকারে যে বস্ত্রখণ্ড, তাকে বলে উরতি। এই উরতি ধারণের অর্থ হল গাজন উৎসব পালনের শেষ দিন পর্যন্ত এই সন্ন্যাসী সম্প্রদায় তাঁদের নিজেদের জাত গোত্র সমস্ত কিছু ভুলে শৈব গোত্রীয় বা শিবের গোত্রভুক্ত হয়ে গেলেন। গাজন উৎসবের উদ্ভব নিয়ে যেমন বিভিন্ন মত রয়েছে, তেমন গাজন উৎসব পালন নিয়েও বেশ কিছু মতপার্থক্য আছে। কারো মতে তারকেশ্বরের বিভিন্ন জেলা থেকে এসে গাজনের সন্ন্যাসীরা যে নিয়ম পালন করেন তা সঠিক পদ্ধতি নয়। প্রকৃত গাজন উৎসব জানতে গেলে যেতে হবে বাংলার প্রত্যন্ত গ্রামগুলিতে। শোনা যাক এনার মুখে। প্রত্যেকদিন হবিষান্ন করতে হবে,
প্রত্যেক দিন হবিষান্ন সবার পক্ষে সম্ভব নয়। এই যারা এই যে এত সন্ন্যাস করেছে এটা বিষয়টা কিন্তু জানে। এখানে যারা মূল সন্ন্যাসী মূল সন্ন্যাসী, যে মূল সন্ন্যাসী, এই যে সন্ন্যাসীদের মূল মানে মূল প্রধান, সে হচ্ছে টোটাল বিষয়টা জানে। সে প্রতিদিন সারাদিন হচ্ছে উপবাস থাকবে, সূর্য ডোবার পর সে হবিষান্ন করবে। হবিষান্ন মানে আতপ চাল, ঘি ইত্যাদি দিয়ে সেটা খাবে সন্ধেবেলার পর। এটা পয়লা চৈত থেকে এরা আরম্ভ করে দেয়। আর এই লাস্ট 9টা যে মালসা করবে হবিষান্ন, তখন থেকে এখানে এই লোক সমাগমটা আরম্ভ হয়। মেনলি এই তারকেশ্বরের দক্ষিণ দিকের যাত্রীরা এসে এই যে যারা সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাচ্ছে তারা, আর বসিরহাট, বারাসাত, এই সুন্দরবন এই অঞ্চলের লোকেরা এখানে এসে 5টা মালসা থেকে একদম থাকবে পয়লা বৈশাখ, গলার উত্তরীটা এখানে খুলবে। উত্তরীটা খুলে তারা বাড়ি চলে যাবে। পয়লা বৈশাখ বেলা 12টার সময় তারকেশ্বর থাকবে। এখন আমরা চলেছি হুগলি জেলার তারাঘাট গ্রামের দিকে। তারকনাথ যে নাম, এনার নামকরণেই আমাদের এই তারাঘাট গ্রাম নাম হয়েছে। সারা চৈত্র মাস জুড়ে গাজনের সন্ন্যাসীরা কলকাতা শহর ও জেলা শহরগুলিতে ভিক্ষার পাত্র হাতে ঘুরে বেড়ায়। এই সন্ন্যাসীরাই হলেন গাজনে অংশগ্রহণকারী ভক্ত। এনাদের সঙ্গে থাকে ঢাকির দল। এই সময় সন্ন্যাসীরা খুব কষ্টকর জীবন যাপন করেন। দিনে একটিবার আহার গ্রহণ করেন। সন্ন্যাস জীবন খুবই সংযম ও কৃচ্ছ সাধনে। এনারা হবিষ্যান্ন ভোজন করেন। আপনার বাড়ি তারাহাট। আপনি এবছর প্রথম সন্ন্যাস হতে চলেছেন? তৃতীয় বছর হচ্ছে। আচ্ছা, এর আগে কোথায় এখানেই হয়েছিল? হ্যাঁ, এখানেই 2 বছর হয়েছিলাম। আপনার নাম? ষষ্ঠীচরণ পাল। আপনার বাড়ি? দামুগোসা। আচ্ছা, আপনি কি এবছর প্রথম? আমি অন্য জায়গায় হয়েছিলাম বছর 3, কিন্তু এখানেই প্রথম। তো আপনার এই আগে সন্ন্যাস হয়েছেন বা এখন আবার এবছর নতুন করে হতে চলেছেন, তো এই সন্ন্যাস নিতে কেমন লাগে? খুব ভালো লাগে। त्रैलोक्यं नमितां गंगां वेदादिरविष्टुतं यदे गन्धपुष्पं ॐ गां गंगायै नमः एष धूपदीपं गंगायै नमः। नमो विष्णु पादार्घ शंभूते गंगे आत्मगत परित्यज्य शिवगत प्रवेशित आत्मगत परित्यज्य शिवगत प्रवेशित आत्मगत परित्यज्य शिवगत प्रवेशित आत्मगत परित्यज्य शिवगत प्रवेशित। আপনার নাম? আমার নাম হচ্ছে শ্রী মহাদেব ঘোষ। আপনি এই সন্ন্যাস যে নিয়েছেন সেটা কি এবার প্রথম? না, আমি দীর্ঘ প্রায় 15-20 বছর মানে সন্ন্যাস করি। এবছর আপনি পাঠ সন্ন্যাসী? এবছর আমি পাঠ সন্ন্যাসী আজ দীর্ঘ 10-15 বছর হয়েছে। আমি পাঠ সন্ন্যাসী জিনিসটা কি? পাঠ সন্ন্যাসী মানে এই ভক্তদের সমস্ত মধ্যে আমি হচ্ছি প্রধান। গলায় থাকে বস্ত্রখণ্ড এবং হাতে থাকে 1 খণ্ড বেদ। মূলত গ্রামের নিম্নবর্গের মানুষ এই উৎসবের অংশীদার। সে যাই হোক, তারহাট গ্রামের উচ্চবর্গের মানুষও এই গাজন উৎসবে অংশ নেন। চৈত্র সংক্রান্তির আগের 2 দিন, মোট 3 দিন চলে গাজন উৎসব। কৃচ্ছ সাধনের মাঝে মাঝে গৃহী সন্ন্যাসীদের অনেকেই গাঁজা খেয়ে বুঁদ হয়ে থাকেন। কোথাও আবার গোল হয়ে বসে গাঁজার ছিলিমে টান দিয়ে উপাস্য শিবের গীত গেয়ে সে এক হুল্লোড় কাণ্ড। শিবের এই ভক্তরা অর্থাৎ সন্ন্যাসীরা সকলেই যে খুব সংযমী তা নয়। তারা অধিকাংশই উপজাতি সম্প্রদায়ভুক্ত। তারাও অন্যান্য সন্ন্যাসীদের মতোই কষ্টকর জীবনযাপন করেন।
গাঞ্জার সিরল সিরল পাহাড় গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ। ও গাঞ্জার সিরল সিরল পাহাড় গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ। আমার নাচ রে ভোলানাথ গো আমার নাচ রে কাশীনাথ। ও গাঞ্জার সিরল সিরল পাহাড় গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ। আপনার নাম? আমার নাম শুভঙ্কর নন্দী। আপনি এইবার সন্ন্যাস নিয়েছেন? আমি প্রায় বছর 8 থেকে 10 বছর। এই গাজন উৎসবটা আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষেরই একটা আমাদের দেশের উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে প্রত্যেকে আমরা এক জায়গায় মিলিত হই। এক মজার ব্যাপার হলো প্রত্যেকটি গ্রামের মন্দিরে শিব ঠাকুর এক এক নামে পূজিত হন। কোটা গ্রামে কাশীনাথ, দৈনকুণ্ডা গ্রামে রামেশ্বর, হরিহরপুর গ্রামে বৃদ্ধ শিব, হাজিপুরে শান্তিনাথ, কাঁটাগেড়িয়ায় শম্ভুনাথ, লালুকা গ্রামে গুপ্তেশ্বর, এই সমস্ত মন্দিরে শিব ঠাকুর এক এক নামে পূজা পেয়ে আসছেন। এই মন্দিরগুলো কবে কে প্রতিষ্ঠা করেছেন সে সম্বন্ধে গ্রামগুলোর কোনো মানুষই সঠিক কোনো সময় কোনো কালই বলতে পারেননি। শুধু একটি গ্রামের বৃদ্ধ ব্রাহ্মণ পুরোহিত মন্দির গাত্রে লিপিবদ্ধ একটি শিবস্তোত্র দেখিয়ে বললেন, এই বাংলা শব্দলিখন চৈতন্য যুগে প্রচলিত ছিল, সুতরাং এই মন্দির মহাপ্রভু চৈতন্য যুগে প্রতিষ্ঠিত। এখন আমরা এসে পৌঁছেছি লালুকা গ্রামে। আমরা পূর্বপুরুষের আমল থেকেই হয়ে দেখে এসেছি যে এই মন্দির যে প্রতিষ্ঠিত মন্দির, সেই মন্দিরটা আমরা দেখছি বা আমাদের হিসাব অনুসারে যে কত দিনের পুরনো মন্দির। আমরা এখন দৈনকুণ্ডা গ্রামে, দেখা যাক ওখানকার গৃহী সন্ন্যাসীরা কি ভাবছেন গাজন নিয়ে। আগামীকাল গানি গাছ কাটা, পরশুদিন মেলবার হচ্ছে দিন গাজন, ওই দিনই গাজনের ভিড় জমেছে কোটা গ্রামেও। সেখানকার গৃহী সন্ন্যাসীরা জমায়েত হয়েছেন মন্দির প্রাঙ্গণে। আমাদের এই কোটা গ্রামেতে আজকে বাবা কাশীনাথ 282 বছর হতে চলেছে। যখন থেকে 282 বছর আগে আমাদের বাবা কাশীনাথ আমাদের ওই নদীতে উনি উত্থাপন হয়েছিলেন। ওখান থেকে পিতৃপুরুষরা নিয়ে এসে আমাদের কোটার এই গ্রামের মধ্যস্থ ওনাকে স্থাপন করা হন। এখন আমরা হরিহরপুর গ্রামে, শোনা যাক এখানকার ভক্তরা কি বলছেন গাজন নিয়ে। আমার নাম দীপাঞ্জন বিশ্বাস, আমার সামনেই বাড়ি, একদম মন্দিরের পাশে পিছনেই আমার বাড়ি। তো আমিও সন্ন্যাস নিয়েছি, আমার সবাই আমারই দেশের সবাই সন্ন্যাস নিয়েছে। আর চৈত্র মাসের 23 তারিখ থেকে আমাদের গাজন শুরু হয়েছে। 3 দিন আমাদের গাজনের যেটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান সেটা হচ্ছে গামার কাটা, তারপরের দিন রাত গাজন, তারপর দিন গাজন। দিন গাজনের পর আমরা পয়লা বৈশাখ আবার আমরা সেই চৈত্র মাসের 23 তারিখ থেকে যে যার শিবগোত্রে এসে পৌঁছে, সমস্ত গোত্র পরিত্যাগ করে শিবগোত্রে এসে পৌঁছেছি। আবার সেই 1 তারিখে যে যার নিজের গোত্রে ফিরে যাব। আমরা এই যে 7টা দিন 8টা দিন আমরা সবাই একসাথে থাকবো, বাবার নাম করব
এবং সবাই মিলে থাকবো একদম, মানে বাবার আশীর্বাদ, বাবার কাছে থাকবো। আমার গানে আমি করছি আজ ধরতে পারেন যে প্রায় 50 বছর। এবার আমরা কাঁটাগেড়িয়া গ্রামে, শোনা যাক গাজন উৎসব নিয়ে এনাদের বক্তব্য। মানে আপনার কি এটা প্রথম বছর? না, আমি এটা 12 বছর হয়েছে। 12 মাসের পান ভক্ত। ঠাকুর প্রতিষ্ঠার আগে উনি নাকি ছিলেন এই আমাদের কাঁটাগড়িয়া গ্রামের ওই মুসলিম পাড়াতে একটা মোরায়ের তোলার নিচে, বুঝেছেন? তো ওদের এখন মানে রান্না টান্না হবে, বিয়ে শাদি বাড়ি পড়েছে, তো বলছে তো রসুনটা ছিঁচতে হবে রে, নোড়াটা লিয়ে আয়, মোরায়ের তোলায় আছে। তো তখন যখন ওই আনতে গেছে নোড়ার মতো, তো ওটা শিবলিঙ্গ তো একটা ইয়ের উপরে বসানো আছে, তো গড়ি গড়ি একটা পুকুরে জলে যে পড়ে গেছে, সেইটাই এনে আমাদের এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। কাঁটাগেড়িয়া থেকে এবার আমরা সিংড়াপুর গ্রামে, দেখা যাক সেখানে গাজন উৎসবের প্রস্তুতি কেমন। নম দেহি সূর্য সহস্রাংশ তেজোরাসে জগৎপতে অনুকুম্পয় মাং ভক্ত বিহানার্ঘ দিবাকর এস অর্ঘ নম শ্রী সূর্যায়। চলছে মনুই ভোগ রান্নার প্রস্তুতি। এই মনুই ভোগ রান্না চলে চৈত্র মাসের প্রথম দিন থেকে প্রতিদিন। সেই ভোগ গ্রামের মানুষের মধ্যে বিতরণ করা হয়। যেদিন গামার গাছ কাটা হয় সেদিন রাত্রে এই হাঁড়ি বিসর্জন দেওয়া হয়। গ্রাম পরিক্রমা শেষে এখন আমরা তারাহাটে। আপনার নাম? আমার নাম হারাধন বাগ। আপনি কি এখানকার বাসিন্দা? না, আমার পশ্চিম মেদিনীপুরে বাড়ি। এখানে পরিবেশ ভালো, গাজন ভালো, খুব আনন্দে আছি। আজ আমার 4 দিন হচ্ছে, 4 দিন আসছে, ভালো লাগে। আপনার নাম? গৌতম ঘোষ। আপনি কি এই গ্রামেরই বাসিন্দা? কলকাতা থেকে প্রথম সমাজ হচ্ছে এখানে। কলকাতায় আপনার বাড়ি কোথায়? কলকাতা আমার ডানলবে, বরানগর। বরানগর থেকে আপনি এখানে সন্ন্যাস, আপনার কিরম লাগছে? খুব ভালো লাগছে। আমার নাম ব্রজেন্দ্র কুমার গান। আপনি এই গ্রামের বাসিন্দা? আমি তারাহাট গ্রামের বাসিন্দা। গাজন উৎসবের একটা অন্যতম অংশ হলো আলাম গাছ স্নান করানো। গাছের ডগায় বাঁধা থাকে একটা কাপড়ের টুকরোর মধ্যে 2টি মাছ। ঢাকের বাদ্যির তালে তালে এটি চান করানো হয়। প্রচুর ভক্তরা তাদের মনস্কামনা নিয়ে দূর দূর থেকে গাজন উৎসবে সামিল হন। তাদের বিশ্বাস এই উৎসব তাদের পার্থিব স্বাচ্ছন্দ্য দেবে, মুক্ত করবে রোগ ব্যাধি। বাবা, আপনার গাজনে গামার গাছ কাটতে যাওয়ার অনুমতি দিন। বাবা, আপনার গাজনে গামার গাছ কাটতে যাওয়ার অনুমতি দিন। বাবা, আপনার গাজনে গামার গাছ কাটতে যাওয়ার অনুমতি দিন। গামার গাছকে হরকালীর প্রতীকী রূপে চিহ্নিত করা হয়। তাই গামার গাছ কাটা একটা গাজনের গুরুত্বপূর্ণ অংশ। যেভাবে ছেলের বাড়ির লোকজন মেয়ে দেখতে যান, মেয়ের বাড়ির লোকজন তাদের আপ্যায়ন করেন, ঠিক সেভাবেই আলাপ পর্ব, আপ্যায়ন পর্ব চলতে থাকে গামার গাছ কাটা অনুষ্ঠানকে জুড়ে।
এইভাবেই মহাকাল শিব এবং হরকালী হয়ে ওঠেন আমার আপনার ঘরের লোক, আপনজন। ধর্মীয় উপাচার মিশে যায় নিত্য জীবনযাপনের সাথে। আমার গাছ কাটা হলো বাবার এও কামান, যাকে বলে বিবাহ হলে মানুষের যেমন একটা এও কামান হয়, সেইটা হলো গামার কাটা হলো এও কামান। ওই যে গামার গাছটি হচ্ছে দুর্গা। এবারে তাকে ওই আবাটার হরিদ্রা মাখিয়ে তাকে স্নান করিয়ে সিঁদুর দিয়ে তার পূজা অর্চনা করে সদা শিব সর্ব পাপ হরং দেবম। তাকে মানে এই যে সুতো যখন অধিবাস হয় তখন দুর্বা সুতো বাঁধে বেটা ছেলে বা মেয়ে ছেলের হাতে, বেটা ছেলে ডান হাতে, মেয়ে ছেলে বাম হাতে, সেই রকম সুতো বেঁধে দেওয়া হয়। সেই সুতো সেইখান থেকে আবার কিছু নিয়েছে সেই দুর্বা দিয়ে বাবাকে বাঁধা হয়। তাহলে মেয়ে ছেলে বর কনের দুজনই বাঁধা হয়ে গেল। যত বায়নার গরম দেখা বায়নার গরম দেখে কাজ করবো। এটি হচ্ছে মেয়ের বাড়ি, দেখাশোনায় আসা হয়েছে বিবাহের জন্য। মেয়ের বাড়িতে এসে আজ দেখাশোনা হবে, কথাবার্তা হবে, কালকে সাংসারিক নিয়ম অনুসারে হচ্ছে, দেখাশোনা হয়, আশীর্বাদ হয়, বিবাহ। এক মাস ধরে যে হাঁড়িতে মুনুই ভোগ রান্না হয়েছিল, এবার তার বিসর্জনের পালা। ভালো করে বসো, গামার গাছ কাটার দিন গাজনের আর একটা অন্যতম পর্ব হল হিন্দোলায় দোল। এখানে বাঁশ এবং কাঠ নির্মিত একটা দোলনায় ভক্তরা একে একে দোল খান এবং নিচে জ্বলে আগুন। এই আগুনের জায়গাটাকে বলা হয় হিতাসন। আসলে এও এক রকমের কৃচ্ছ সাধন, পার্থিব শরীরকে কষ্ট দেওয়ার মাধ্যমে অপার্থিব ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা।
হচ্ছে আমাদের সন্ন্যাসীর শেষ দোলন। ওর পরে আমাদের সন্ন্যাসী আর কেউ দুলবেন, ওটাকে ধুল সাপুটে বলে। ওই পাট সন্ন্যাসী যেমন প্রথম যে দুললো সে যেমন ওই যে ওইখানে 4টে, এইখানে 3টে 7টা ওই প্রণাম সেবা খেতে এলো, ওকেও ওইভাবে 7টা প্রণাম সেবা কাটতে হলো। হচ্ছে আমাদের শেষ হয়ে গেল, আজকের মতো হিন্দোলা দোলানো শেষ। তার জন্য ওইটা সিগন্যাল, ওই জিনিসটা। এই সন্ন্যাসীটা কি হয়, মানে কোনো পার্টিকুলার কিছু না? না, এ একজন বিশেষ ব্যক্তি। যেমন এই পাট সন্ন্যাসী একজন বিশেষ ব্যক্তি। আর একটা শাল আছে, নাপিতদের শাল বলে, নাপিতদের সন্ন্যাসী সালে ভরে আসে, সেটি একটি বিশেষ ব্যক্তি। আর এইটি একটি বিশেষ ব্যক্তি। এই 3টি সন্ন্যাসীকে আমাদের চাই, এই 3টে চাই। আর একটি আদাগা হলে আমাদের গাজন সারা হয়ে যায়। এত সন্ন্যাসী আমাদের প্রয়োজন নেই। মোট 4টি সন্ন্যাসী হলে আমাদের গাজন কমপ্লিট। কিন্তু এবার মানসিক বার্ষিক ধরা করা করে এতগুলি হয়ে যায় আনন্দ ফুর্তি করার জন্য। প্রাতনিশি তথা সন্ধ্যা মধ্যাহ্ন্যা দেশো সংসরণ নারায়ণ মবাবনতি শুদ্ধ পাপ স্বয়ং নর। এই মন্দির এদের আগেরটি নিজেরা শিব প্রতিষ্ঠা করে ছোট খড়ের মন্দির করে মাটির দেয়াল খড়ের চাল দিয়ে মন্দির করে রেখেছিল। বিগত কিছুদিন সেবা আরাধনা হওয়ার পর এদের চিরকালই শ্বেত পাথরের মূর্তি, সেই শ্বেত পাথরের মূর্তি চুরি হয়ে যায়। কিন্তু খাটটি তা সেই খাটটি থাকে, সেই খাটেতে পূজা হয়েছিল দীর্ঘ বোধহয় 50 বছর। 25 বছর আগে শিবটি আবার প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠা হয়ে অভিষেক করে প্রতিষ্ঠা করে আবার এরা এই শিবের আরাধনা করছে। এদের গাজন বলতে তেমন কিছু নেই, ওই একদিন মনেই হয় সেই দিনে একটু সন্ন্যাসী পুজো করানো হয়, আর আজকের দিনে পাত্রভোগ হবে, আজকে একটু সন্ন্যাসী পুজো হবে, বাস এদের গাজন সারা। এবারে প্রত্যহ দুবেলা নিত্য সেবা এবং পুজো। আপনার নাম? আমার নাম হারধন বাড়ি, গ্রাম মাহমুদপুর, জেলা হুগলি। আমি খুব ছোটোবেলায় যখন আমরা 4 ভাই বোনে আমাদের জন্ম, আমাদের মামা বাড়ি এখানেই তারাহাটে। আমার দিদিমা, মেজো দিদিমা যে আমাকে মানুষ করেছিল, আমার কি শরীর খারাপ হয়েছিল, তার জন্য মানসিক করেছিল যে শরীর ভালো হয়ে যাবে, যাই কিছু রোগ হোক ব্যাধি হোক ভালো হয়ে গেছিল। তাহলে জোড়া সন্ন্যাসী আমার নাতি মানসিক সুখ করে, তো জোড়া সন্ন্যাসী এবছরই আমি হয়েছি। দাগা হয়নি, আমরা বাপ বেটাতেই হয়েছি। গাজনে সিংড়াপুর গ্রামে পরমঙ্গল হয় রাত গাজনের দিন সকালে। এই দিন গাজনের সন্ন্যাসীরা শুধু নিজেদের মানত পূরণ করার কাজে ব্যস্ত না থেকে সমস্ত গ্রাম প্রদক্ষিণ করতে ব্যস্ত থাকেন। বাড়ি বাড়ি ঘুরে এনারা গ্রামবাসীদের মঙ্গল ও জয় হোক বলে আশীর্বাদ করেন। লক্ষণীয় ব্যাপার হল ধনী, মধ্যবিত্ত, দরিদ্র, অতি দরিদ্র সকলের বাড়ি এনারা যান। গৃহস্থেরা পা ধুইয়ে দেন এবং আসন পেতে আপ্যায়ন করেন। আবার কোনো গৃহস্থ দেয় ফলমূল, টাকা পয়সা। পরিবারের পরমঙ্গল নিত্য জয় শিব মহাদেব জয় বাবা। এই পর্বে মূল সন্ন্যাসীরা বলেন অমুকের জয় হোক, অর্থাৎ গৃহস্থের জয় হোক, মঙ্গল হোক, রোগ ব্যাধি দূর হোক ইত্যাদি। সমস্বরে অন্য সন্ন্যাসীরা জয় হোক, মঙ্গল হোক বলে উচ্চারণ করেন। এই উৎসবের নাম পরমঙ্গল উৎসব। রাত গাজনের দিন সকালে গ্রামের মহিলারা শিবের উদ্দেশ্যে যে পুজো দেন তাকে বলে মেলে রবার। এটি আসলে নীল ষষ্ঠী। এদিন মহিলারা নির্জলা উপবাস করে তাদের ভক্তি, বিনম্র প্রণতি প্রদান করেন দেবাদিদেব মহাদেবের কাছে।
এই অনুষ্ঠানের নাম মেল দেওয়া। এখানে এক গ্রামের সন্ন্যাসী অন্য গ্রামের সন্ন্যাসীদের নিমন্ত্রণ করতে যান, ঠিক যেমন কন্যাপক্ষ নিমন্ত্রণ করেন পাত্রপক্ষকে, পাত্রপক্ষ নিমন্ত্রণ করেন কন্যাপক্ষের লোকজনকে। লৌকিক চাওয়া পাওয়া আকুতির সঙ্গে এইভাবেই জীবনযাপনের যে উৎসব প্রণালী, তারই সঙ্গে একাকার হয়ে যায় দেবী আরাধনা। ঈশ্বর তখন আর শুধুমাত্র আরাধ্য না থেকে হয়ে যান নিজেরই আত্মীয়, কাছের জন। চলছে শিবকে বরবেশে সাজানোর প্রস্তুতি। ঠিক যেমনভাবে বিয়ে করতে যাওয়ার আগে বরকে সাজানো হয়, তেমনি পরম যত্নে চলে বররূপী ঈশ্বরকে সাজানোর প্রস্তুতি। তারাহাট গ্রামে এদিন শিবকে বররূপে সাজানোর সময় যাত্রাপালার আয়োজন করা হয়। প্রচলিত বিশ্বাস, সাজার সময় শিব যাত্রা দেখেন। চলছে পাত্রভোগ রান্না করা। বররূপী ঈশ্বরের জন্য রান্না করা হচ্ছে ভাত ও ব্যঞ্জন। সেই পূর্ণকুটা এবং পাত্রভোগ তৈরি হবে, অন্ন তৈরি হবে, হবার পর বাবার মন্দিরে 16টি শাল পাতাতে নিবেদন করে। ঝাঁপকাঠি তৈরির প্রস্তুতি চলছে। আগের দিনের কাটা গামার গাছ থেকে এই ঝাঁপকাঠি বানাচ্ছেন গ্রামের কর্মকার।